রাজনকে আজ হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, তাই সকাল থেকে পারমিতার বেশ ছোটাছুটি করতে হলো। খোকন এখনও এসে পৌঁছায়নি, তাই যা করার তাকে একাই করতে হচ্ছে। বাবা অসুস্থ বলে সে দাদাকে কল করে খবরটা আর দেয়নি। বাবা জানতে পেরে আরও বেশি অসুস্থ বোধ করুক তা সে চায় না দেখেই জানায়নিও বাড়িতে। হাসপাতালের বিল পে করে জিনিসপত্র সব গুছিয়ে ট্যাক্সি ডেকে যখন সে বাড়িতে এসে পৌঁছালো, তখন কয়েকদিনে অযত্নে আর অবহেলায় ঘরের স্ত্রী যেন তাকে বিদ্রূপ করে মনে হলো। সে রাজনকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে অতি দ্রুত ঘর গুছিয়ে বিছানার চাদর পাল্টে দিল। তারপর তাকে ধরে ধরে এনে খাটে নিয়ে শুইয়ে দিয়ে নিজেও স্নান করতে গেল। স্নানের পর ফলের জুস আর মেডিসিন খাইয়ে গেল ঝন্টুর মাকে কাজ দেখিয়ে দিতে। কদিনে ঠিকই যে আসে নাই, তাই বেশ কাজ জমে গেছে তার। অবশ্য সেই আসতে নিষেধ করে দিয়েছিল। মীরার সন্দেহ হচ্ছিল যে বাপির অফিসে কেউ না কেউ সেই ভদ্রমহিলাকে হয়তো চিনবে, আর তাই অফিসের রিসেপশনে কল করে জানতে চাইল নতুন কেউ জয়েন করেছে কিনা। সেখান থেকে জেনে ছবির মহিলার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ার তার সাথে কথা বলতে চাইছে রিসেপশনিস্ট। মেয়েটা বলল, উনি তো এখন ছুটিতে আছে, তাহলে তার বাড়ির নাম্বারটা না হয় দাও। ওনার বাড়িতে ফোন আছে কিনা জানি না, অফিসে সেরকম কিছু দেওয়া নেই। ব্যক্তিগত নাম্বার তো থাকার কথা, সেটাতেই আমি কল দিয়ে নেব। মীরা পারমিতার নাম্বার নিয়ে বহুবার কল দিয়ে সুইচ অফ পেয়ে আবার অফিসে কল করলো। এবার সে জানতে পারল ভদ্রমহিলার স্বামীর হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি। সেটা শুনে সে তার বাপির জন্য আর কি করতে পারে ভেবে পেল না। ডোরবেলের শব্দে এসে দরজা খুলতে পারমিতা দেখল দাদা আর বৌদি এসেছে। তাদের রাজনের ঘরে বসিয়ে সে চা নাস্তা জোগাড় করতে গেল। বৌদি তার পিছে পিছে এসে কিচেনে হাত লাগাতে পারমিতা বলল, তুমি করছো কেন? আমাকে করতে দাও না। সবসময় তো করো, একদিন না হয় আরাম করলে। বৌদি বলল, কত দিক আর একা সামলাবে দিবে, এত কিছু ঘটে গেল, আমাদেরকে একটু খবর করলে না? তোমরা জানলে কি করতে? জামাইবাবুর অফিসের খবর পত্রিকায় বেরিয়েছে, তাই দেখে তোমার বাবা তোমার দাদাকে জানাতে সে এসে একবার ঘুরে গেছে তোমাদের এদিকে, আর তখনই জানতে পারে তুমি হাসপাতাল আর বাড়িতে এই করে করে একাই সামলাচ্ছ সব। পারমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নায় মন দিল। দাদা রাজনকে অফিসের ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করে বেশ বোঝালো যে সব ঠিক হয়ে যাবে। সে নির্দোষ হলে সেটা তদন্তের রিপোর্টে প্রমাণ হয়ে যাবে। রাজন কথা খুবই বলছিল, বেশিরভাগ সময় হ্যাঁ করে চুপচাপ শুনে যাচ্ছিল, একটু যেন আনমনা হয়ে কিছু ভাবছে। খাওয়া দাওয়ার পর দাদা বৌদি চলে যেতে পারমিতা সব গুছিয়ে রেখে শুতে এলো বেডরুমে। সে লাইট অফ করে পাশ ফিরে চোখ বন্ধ করতে রাজনের কণ্ঠস্বর, অত দামি হারটা কোথায় পেলে তুমি? তোমার তো একজোড়া দুল ছাড়া আর কোনো গহনা অবশিষ্ট নেই। পারমিতা সিদ্ধারা দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সে আচমকা এমন প্রশ্ন অপ্রস্তুত হয়ে ভাবতে লাগলো, এতটা অসাবধানতা হলো কি করে যে আজ এতদিন ধরে অতনুর দেওয়া চেন লকেটটা গলায় পড়ে ঘুরছে, অথচ লক্ষ্যই করেনি। তার চুপ থাকাটা যেন তার অপরাধের অস্তিত্ব আরও বেশি করে জানান দিল। তোমার বস দিয়েছে তাই না? চুপ করে আছো কেন? জবাব দাও। চেঁচিয়ে ওঠে রাজন। পারমিতা ভয়ে আরও যেন বেশি করে চোখ বন্ধ করে ফেলে। আর ঠিক তখনই রাজন সুইচ টিপে বেড সাইডের টেবিলে ল্যাম্প জ্বালিয়ে উঠে বসে পারমিতার দুই হাতে কাঁধ ধরে উঠে বসায় তার মুখোমুখি। কবে থেকে চলেছে এসব? আমার বিশ্বাসের প্রতি এই প্রতিদান দিলে? পারমিতা যেন বোবা হয়ে গেছে, তার মুখে কোনো কথা নেই। বসকে খুশি করার পুরস্কার তাই না? তাই চাকরি করো তুমি, শরীর বেচে সংসার চালাবে, আর তোমার সেই টাকায় খাবো আমি? আসলে শরীরই খেলা খেলতে তোমার চাকরি দরকার ছিল। উত্তেজনা আর কত সইবি? পারমিতার অযোধ্যারায় কাঁদতে থাকে। রাজন বলেই যায়, সেজন্যই তো বলি চাকরির কথা তোলার পরের দিন কি করে চাকরি পায়। বেশি ভালো ভেবেছিলাম তো তোমায়, তাই সরল মনে বিশ্বাস করেছিলাম। আর এই আলুথালু বেশ বোধহয় ট্রায়াল ছিল মূল ঘটনার। পুরী যাবার আগে ট্রায়াল দেখিয়েছিল তোমার বস, আর তুমি এমন মজে যে পুরীর পিকচার দেখতে তার সাথে এক সপ্তাহ কাটিয়ে এলে। তাই তো বলি, বাড়ি পৌঁছে দেওয়া, হসপিটাল ফেলে হসপিটালে দেখতে আসা, আবার ভাইকে বলে এক্সট্রা কেয়ার নেওয়া, এসবের মানে কি? এগুলো কি শুধুই একজন মামুলি পিয়ের জন্য? না, এগুলো হচ্ছে শরীরের আদিম খেলায় যে তৃপ্তি তুমি তাকে দিয়েছ তার পুরস্কার। পারমিতার কান্না যেন গোঙানিতে রূপ নিয়েছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময়ও কি জানানো হয়েছিল যে বসকে এন্টারটেনমেন্ট করতে হবে তোমার? সব জেনে কি জবে ঢুকতে রাজি হয়েছিলে? এসবের বিনিময়ে
পাওয়া টাকাটা কি ছেলেকে পাঠাতেও একবার তোমার বিবেক বাঁধল না? পারমিতার কানে দুহাত চেপে বলল, চুপ করো প্লিজ, চুপ করো করতে বলছো আমায়? কথা বলার মুখ আছে তোমার? আমি অফিসের কাজ করে স্যালারি পাই। ও আচ্ছা, বসের কাজটা তাহলে ভালোভাবেই করো। হ্যাঁ করি, আমি মানুষ, ভগবান নই। একটা মেয়েকে জীবনভর রান্নাঘর, সন্তানের লালন পালন আর স্বামীর সেবায় নিয়োজিত করতে কি তার চাহিদাগুলো হারিয়ে যাবে? সমাজের কাছে নিজের মান সম্মান বাঁচাতে তুমি যেভাবে আমাকে আটকানোর চেষ্টা করে এতটা বছর লাশ বানিয়ে রাখলে, সেটা কি আমার অধিকার হরণ করা নয়? যে বিশ্বাস নিয়ে আমি তোমায় বিয়ে করেছিলাম তার মর্যাদা তুমি রাখতে পেরেছিলে? আমার জায়গায় তুমি হলে বহু আগেই পতিতালয়ে যেতে। কিন্তু মেয়েদের তো কোনো চাহিদা থাকতে নেই, তাই না? পুরুষ ঘরে চাহিদা পূরণ করা না হলে বেশ্যার কাছে যাওয়া জায়েজ হয় যায়। আর নারীর জীবনে প্রেম আসলে সেটা নষ্টামি। হাঁপিয়ে উঠেছি তোমার এই সংসার নামক রঙ্গমঞ্চের অভিনয় করতে। নাটক দিয়ে কি জীবনে সুখী হওয়া যায়? আরে তোমার যখন সমস্যায় ছিল তখন বিয়েই বা করলে কেন? আর বিয়েই যখন করলে তখন সময় থাকতে চিকিৎসাই বা করালে না কেন? একটা মেয়ের কি শরীর মন কিছু থাকতে নেই? কোন অর্থে তুমি আমাকে সুখী করতে পারোনি? কিংবা যদি বলি আমার সুখ দুঃখ নিয়ে তুমি ভাবোওনি, তাও কি খুব বেশি ভুল বলা হবে? তোমার জীবনের সার্থকতা নিজেকে আর 10 জনের মতো স্বাভাবিক প্রমাণ করে সন্তানের পিতা হয়ে সমাজে দেখানোর জন্যই যে তুমি কতই সুখী। শরীরের কথা বাদই দাও, মন থেকেও যদি কখনো ভালোবেসে আমার মনের খোঁজ করতে, তবে আর কেউ কখনো আসতো না জীবনে। মন দিয়ে জয় করতে হয়, তারপর আসে শরীরের কথা। মন তো তোমার ছিলই না, পারলে না কেন আমায় ভালোবাসতে? আর এখন দোষ দিচ্ছ শরীরের খিদে? তাহলে জেনে রাখো, মনের খিদেটাও তুমি কোনোদিন মেটাতে পারোনি আমার। রাজন আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে নীরবে পাশ ফিরে শুয়ে পড়ল। অতনু লন্ডন থেকে ফিরছে গত রাতের ফ্লাইটে। দেশে ফেরা অবধি কি এক অভিমান যেন পারমিতাকে, সে আর কল দেয়নি। তবে শিশিরের কাছ থেকে নিয়মিত খোঁজখবর নিয়েছে। লং জার্নির সময়টা যেন দু চোখের পাতা এক করতে পারেনি। তাই ফিরে এসে বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠল। শরীরটা যদি কিছুটা রেস্টের কারণে একটু ভালো, কিন্তু একটানা দীর্ঘ সময় জার্নির জন্য কেমন যেন গা ম্যাচম্যাচ করছে। স্নান করে ব্রেকফাস্ট করে কফির মগ হাতে নিয়ে লনে বসে পেপার দেখছিল সে। বিজনেস নিউজ আর ফাইন্যান্স আর্টিকেল ছাড়া সে সচরাচর তেমন কিছু পড়ে না। তেমনই আজকাল খুন, রেপ, কিডন্যাপার সব জঞ্জাল দেখলে পুরো দিনটাই মাটি হয়ে যায়। আজ একবার অফিসে যাবে কি না ভাবতে ভাবতে কেন জানি ইচ্ছেটাই মরে গেল। পুরো পেপারটা হঠাৎ মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। এমন সময় আচমকা তার ফোনের রিংটন বেজে উঠল। আর কল রিসিভ করে কিছু একটা শুনে সে যেন পোশাকে ছিল, ঠিক সেভাবে গাড়ি ড্রাইভ করে কোথাও রওনা দিল। পুরোপুরি ঠিকানা না জানা থাকলেও লোকের ভিড় যেন তাকে পথ চেনা যাচ্ছে আজ। কোনো দিন যে ঠিকানায় কেউ তাকে যেতে বলেনি, আর সেই জায়গায় নিজ থেকে কিভাবে যে পৌঁছে গেল তা তার জানা নেই। যে খবরটা পেয়ে অতনু ছুটতে ছুটতে চলে এলো, তার রেশ পথ চলতি লোকের গুঞ্জনে আরও মন ভারী করে তুলল। যখন সে গিয়ে গন্তব্যস্থলে, সেখানে তখন ঘরভর্তি লোকের লোকারণ্য। এরই মাঝে পারমিতা বসে কাঁদছে, আর তার চারপাশে ঘিরে রয়েছে নারীদের ভিড়। অতনুর মন চাইল এক ছুটে গিয়ে পারমিতাকে নিজের বুকের সাথে চেপে ধরতে। তার বুকে যেন তাকে আগলে রেখে সে বোঝাতে পারে যে অতনু তাকে একা হতে দিবে না। তার কান্নার প্রতিটা দমকে কেঁপে ওঠা শরীরটা দূর থেকে অতনুর নজরে আসছিল। কিন্তু সমাজের পরোয়া সে নিজেও না করলেও পারমিতার চরিত্র নিয়ে কেউ কিছু বলবে সে তার সহ্য হবে না। আর তাই নিজের আবেগ সংযত করলো। একটু ভিড় কমে আসতে সে লক্ষ্য করলো যে পারমিতার বেশবাস অগোছালো হয়ে আছে। চুলের খোপা খুলে মাটিতে লুটিয়ে গেছে। এর মধ্যে কেউ একজন এসে তার দুই হাতে এক করে চুড়ি ভাঙতে লাগলো। আর অতনুর যেন মনে হলো কেউ তার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছে। সে চোখ বন্ধ করে কানে হাত চাপা দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে কিছু একটা ভেবে সেখান থেকে বেরিয়ে পড়ল। শিশিরের কলটা পেয়ে সে এসেছিল এখানে। ফ্লাইটে উঠেই ফোন অফ করায় শিশির মোবাইল সুইচ অফ পাচ্ছিল, তাই তাকে খবরটা দিতে অত দেরি হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নামলো। পারমিতা তার ঘর অন্ধকার করে খাটে বসে নির্বিকার তাকিয়ে আছে। রাজনের খবরটা শোনার পর থেকে বাবা যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন, আর তাই বৌদিকে বাড়িতে থেকে যেতে হয়েছে। দাদা আর রিনি যাও এসেছিল, তাও রিনির সামনে অ্যাডমিশন টেস্ট দেখে আর থেকে যেতে পারেনি। দাদা বলতে ইতস্তত করলে পারমিতা ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছিল, কারণ রিনির শুকনো মুখ দেখে সে বুঝতে পেরেছিল যে মেয়েটা অত খাটাখাটনি, এত দিনের শ্রম সব বৃথা যাবে। আর সেটা কিছুতেই নয়। যে গেছে সে তো আর ফিরে
করতে পারবে না কারো জন্য, তাই অযথা সবার স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত হয়ে তুলে কি লাভ? বাদবাকি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সকলে চলে গেছে সান্ত্বনার বাণী শুনিয়ে, কিন্তু সে তার খোকনকে কিভাবে সামলাবে? বাবা অন্ত ছিল প্রাণ ছেলেটা। শ্মশানঘাট থেকে ফিরেছে পর সেই যে দরজা বন্ধ করে রেখেছে আর খোলেনি। ছেলেটার ফাইনাল এক্সাম হয়ে গেছে, রেজাল্ট বেরোবে সামনে, তারপর তো চাকরিতে ঢুকে যাবে। এখন এই সময়টা তাদের মা আর ছেলের দূরত্ব কমে আসার। তারা দুজন আছে দুজনের জন্য। ছেলেকে সে তার ভালোবাসা দিয়ে বোঝাবে যে মা আর ছেলের বন্ধন কখনো কমে না, বরং শত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তা আরও বেশি মজবুত হয়। অতনু কল দিতে নিয়েও কি মনে করে যেন আর বাঁধো বাঁধো ঠেকেছে। মাঝের কটা দিন যেন অবুঝের মতন অভিমানী থেকে সে পারমিতার দুঃসময়ে পাশে থাকেনি, তার জন্য গ্লানিবোধটুকু তাকে আর সহজ হতে দিচ্ছে না। এমন সময় ফোনে কথা বলার চেয়ে বরং তার সামনে গিয়ে দাঁড়ানোই উচিত। শিশিরকে সে কল দিয়ে বলল, আমাকে একটা খোঁজ নিয়ে জানাস তো, কখন গেলে ওকে একা পাবো? মিহির আর শিশির দুজনে গিয়েছিল রাজনের শেষকৃত্যে। সেই সুবাদে খোকনের সাথেও পরিচয় হয়েছিল তাদের। সে আসলে চাইছিল না যে হুট করে তার বাসায় গিয়ে খোকনের সামনে পারমিতাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে। কলিং বেলের আওয়াজ শুনে পারমিতা উঠে এসে দরজা খুলতে দেখে যে অতনু এসেছে। দরজা খুলে সরে গিয়ে সে খানিকটা তফাতে দাঁড়িয়ে রইল। অতনু ঘরে এসে ঢোকার পর কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে থাকলো। অতনু তাকে নিরীক্ষণ করলো যেন এক দৃষ্টিতে তাকিয়ে থেকে। আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবেন স্যার, খোকন বাসায় নেই, আপনি এখন আসুন, বেশ স্পষ্ট কিন্তু জোরালো কণ্ঠে বলল পারমিতা। অতনু অবাক বিস্ময় চেয়ে ধীর কণ্ঠে বলল, আমার সাথে কি তোমার চাকরি সূত্রে পরিচয়? চাকরি করো বা নাই করো, আমাদের সম্পর্ক তাতে শেষ হবার নেই। পারমিতা একবার তার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। অতনু তার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতে নিয়ে পারমিতা যেন কয়েক কদম পিছিয়ে গেল। সে বলল, আমার স্বামী মারা গেছে 4 দিন না যেতে দয়া করে আপনি এখান থেকে যান। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। পাপ? ভগবানের দোহাই যে তুমি আমাদের ভালোবাসা পাপের নাম দিও না। আর রাজনের মৃত্যুর জন্য তুমি কিছুতেই দায়ী নয়। কে বলেছে তোমাকে সে কথা? রাজন সবটা জেনে গিয়েছিল তোমার আর আমার ব্যাপারটা। এমন আকস্মিক ঘটনায় অতনু বিস্ময় প্রকাশ করলেও নিশ্চুপ দাঁড়িয়ে রইল। পারমিতা যেন নিঃশ্বাসে বলেই যেতে লাগলো, কেন এলে তুমি সেদিন হসপিটালে? কেন তোমার ভাইকে বলে গেলে এক্সট্রা কেয়ার করতে? ওসব কিছু রাজনের মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিয়েছিল। তারপর তোমার এই গোল্ড চেন, যেটা আমি তাড়াহুড়োয় খুলতে ভুলেই গিয়েছিলাম, কিন্তু হয়তো তুমি ভালোবেসে পরিয়ে দিয়েছিলে, তাই খুলতে মন চাইনি দেখে খুলিনি। সেটাও তার চোখে পড়ে গিয়েছিল। সে সব দেখে বুঝছে, সব বুঝেছে। যদিও সে সব দেখে সব বুঝে থাকে, তবে সে নিশ্চয় আমার চোখে তোমার জন্য ভালোবাসাও দেখতে পেয়েছিল, যেটাকে তুমি এখন পাপ বলে ছোট করে দেখতে চাইছো। সেটা যে পাপ নয় তাও সে নিশ্চয় দেখে থাকবে। ও আমায় কী বলেছিল জানো? তোমার পাপের কামাই খাওয়ার চাইতে না খেয়ে মরাই ভালো। আমি নাকি শরীর বেচে কামাই করা শিখে গেছি। তুমি অন্য কারোকে খুঁজে নাও অতনু, আমি তোমার রক্ষিতা হয়ে আর থাকতে পারবো না। পারমিতা বলে ক্ষোভে ফেটে পড়ে একটি চড় মারতে গিয়ে অতনু হাত উঠতে নিলেও তা সে সংবরণ করে হাত নামিয়ে নেয়। তারপর বলে ওঠে, আমাকে যা খুশি তুমি বলতে পারো, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করে নিজেকে আর অসম্মানিত করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার অসম্মান আমি সইতে পারবো না। বলে সে আর দাঁড়ালো না, চোখ ভরা জল নিয়ে ফিরে গেল গাড়িতে। খোকন আসলো বেশ রাতে করে এসে পারমিতাকে বলল, মা আমি হোস্টেলে ফিরে যাচ্ছি কাল। আমার কিছু জরুরি পেপার তুলে 2-1 দিনের মধ্যে সাবমিট করতে হবে। কিসের পেপার? তোর না এক্সাম শেষ? আমি হায়ার স্টাডিজের জন্য ইউএসএ যাব বলে কয়েক মাস আগে থেকে জি আর প্রিপারেশান নিচ্ছিলাম, আর সেটার স্কোরও ভালো আশায় অ্যাপ্লাই করেছিলাম। আমায় প্রিভিয়াস রেকর্ড ভালো দেখে তারা ফুল স্কলারশিপ অফার করেছে। আমাকে কিংবা তোর বাবাকে তোর জানাসনি সেসব? জানানোর কি আছে? লাইভ আমার ডিসিশন আমার। পারমিতা অবাক চোখে তাকিয়ে থেকে বলল, যে বাবা মা তোকে এত ভালোবাসা তো তাদের না জানিয়ে সব ফাইনাল করে ফেলি? ওমা প্লিজ ইমোশনাল মেলোড্রামা শুরু করো না তো। দেশে কি মানুষের থাকছে না, কেরিয়ার গড়ে সুখী হচ্ছে না? তোর ফল বেরোলো আগে এখানে চাকরি বাকরির চেষ্টা কর, না হয় পরে না হয় অন্য চেষ্টা করিস। তুমি এত স্বার্থপর কেন মা? আমার ভালো চাইতে পারছো না? স্বার্থপর আমি না তুই? বাবা বেঁচে নেই, কোথায় মার কাছে কাছে থাকবি, তা না মাকে একা ফেলে দায়িত্ববোধ ভুলে পালাচ্ছিস? তুমি মামা মামিদের কাছে গিয়ে তো থাকতে পারো, সেটাতেও তো তোমার বাড়ি নাকি?
তাহলে তো আর একা একা লাগে না। আমাকে অযথা অপরাধী বানিয়ে ইগো ছেড়ে বুদ্ধি দিয়ে কাজ করো। পারমিতা নির্বাক হয়ে ভাবতে লাগলো, ছেলেটাও তার আপন হলো না, অথচ এই ছেলেকে ভালোবেসে নিজের সব সর্বস্ব অবলম্বন সে শেষ করে দিয়ে আজ কপর্দঘীন হয়ে গেছে। এতটা বছর যে সন্তানকে মানুষ করার জন্য সে দিল, তার এই প্রতিদান আজ হাতে পেল। তখনের পর আজ ঘর থেকে বেরোলো পারল পারমিতা। এই কদিনে অন্তর্বেদী দহনে পড়তে পড়তে অবশেষে এই সিদ্ধান্ত নিল যে বাবার বাড়িতেই সে ফিরে যাবে। তার সবচেয়ে নিরাপদ সে ঠিকানা, সেখানে গিয়ে আশ্রয় খুঁজে নেবে সে। বাবা দাদা এরা নিশ্চয় তাকে কাছে টেনে নেবে আরও একবার। এখানকার ঘরের জিনিসপত্র সব বেচে দিয়ে বাড়ি ভাড়া, গ্যাস, পানি, কারেন্ট আরও যেসব বকেয়া বিল ছিল তা পে করে ঠিকে ঝিয়ে তার পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় দিল। হাতে রইল অল্প কিছু, আর সেটা নিয়ে ভাবনা নেই। দাদার কাছে গিয়ে উঠলে খরচ বা আর কোথায়। তাকে একা আসতে দেখে বৌদি খুব অবাক হলেও কিছু জিজ্ঞাসা করলো না, শুধু বলল, তোমার দাদাকে বললে গিয়ে নিয়ে আসতো। আমাকে ক্ষমা করো, তোমার অসময়ে কাছে থাকতে পারলাম না। তোমাকে দোষ দেব না বৌদি, বাবা আমার, স্বামীও আমার। একজনের শোক করতে গিয়ে আরেকজনের বিপদ হোক তা কী করে চাইব। তোমার ঘরে গিয়ে বসো তুমি, আমি বরং কিছু নিয়ে আসি। ঠিকমতো যে খাওয়া দাওয়া হয়নি তা তোমার শুকনো মুখ দেখেই খুব বুঝতে পারছি। পারমিতা চুপচাপ রিনির ঘরে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা বেশি ভালো নেই তার। একা ঘরে পেয়ে পেয়ে নির্বিঘ্নে বিশ্রামটুকু করতে পারেনি। শুধু মনে হতো যেন সারা ঘরে রাজন হেঁটে বেড়াচ্ছে, আর তাকে সেই প্রশ্নগুলো বরংবর জর্জরিত করছে। কানে শুধু সেই কথাগুলো যেন বাজতে থাকলো। বৌদির ডাকে সাড়া পেয়ে উঠে বসতেই দেখলো ট্রে ভর্তি খাবার নিয়ে ঢুকছে সে। টেবিলে রেখে চেয়ার টেনে বসে বলল, আগে কিছু খেয়ে নে মিতা, না খেয়ে থেকে নিজেকে আর কষ্ট দিস না। পারমিতা কিছু না বলে জানলার দিকে তাকিয়ে যেন আনমনা হয়ে রইল। হঠাৎ করে মোবাইলটা বাজতে সাম্মিত ফিরল তার। সে ব্যাগ থেকে আর ফোনটা বার করলো না। মোবাইলের স্ক্রিন না দেখে সে বলতে পারে যে কে কল দিয়েছে। অতনু তার কল রিসিভ না করা সত্ত্বেও রোজ সারাদিন অসংখ্যবার কল দিতেই থাকে। এসব এতদিন সহ্য অগ্রাহ্য করলেও আসলে এখন একটা শক্ত ব্যবস্থা না নিলে যে সবার চোখে পড়বে তা সে বেশ বুঝতে পারছে। বৌদি কী বুঝলে কে জানে, হঠাৎ বলল, তুমি খাও পারমিতা, আমি বরং দুপুরের রান্না জোগাড় করি। দেখি কতদূর কী হলো। নতুন ঝি তো সব নিজের থেকে বুঝে করতে পারে না। পারমিতা সামান্য কিছু মুখে দিয়ে উঠে দাঁড়িয়ে ব্যাগ হাতে নিয়ে ঘর থেকে বেরোতে নিলেই মনে হলো বৌদিকে বলে যাওয়া দরকার, না হলে অযথা চিন্তায় ভুগবে। সারা ঘর খুঁজে নিয়ে দেখলো বাবাকে খুব যত্ন করে শোয়া থেকে উঠিয়ে ওষুধ খাওয়াচ্ছে বৌদি। শ্রদ্ধায় তার মন ভরে গেল। সংসারের সব দিকে খুব গোছানো স্বভাব বৌদির। কার কখন কি প্রয়োজন খেয়াল সে না করে রেখে পারেন না। দরজার দিকে চোখ ফেরাতে বাবা তাকে দেখে বললেন, মিতা মা, এই অবেলায় আবার কই যাচ্ছিস? মাত্র তো এলি, কাঠফোঁটা রোদে ঘুরে অসুখ বাঁধাবি নাকি? বাবা, আমার কিছু জরুরি কাজ বাকি আছে, সেরে এসে কথা বলি। বৌদি, দরজাটা লাগিয়ে দিও, আমি আসছি। একটু দেরি হলেও চিন্তা করো না। অফিসের HR ডিপার্টমেন্টে গিয়ে রিজাইন করতে চাইলে তার রেজিগনেশন লেটার বসকে দিতে হবে বলে জানানো হয়েছে তাকে। সে অনুমতি নিয়ে অতনুর কেবিনে ঢুকে লেটারটা টেবিলে রেখে চলে যেতে যেতে অতনু বলল, দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে। সে একটু দূরে দাঁড়িয়ে রইল। অতনু উঠে এসে বলল, তুমি কি মনে করো এই একখণ্ড চিঠি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে? আমি আর কাজ করার মতন অবস্থায় নেই, বুঝতে চেষ্টা করো। দয়া করে যেতে দাও আমাকে। তার আগে বলো তো, অফিস ছেড়ে দিচ্ছ নাকি আমাকে ছেড়ে দিচ্ছ? পারমিতা বলল, এত কিছু ঘটে যাবার পর এখনও এসব বলছো? বলছি, কারণ রাজন তোমার জন্য মরেনি, সে মরেছে সাসপেন্ড হবার আর অপমান সহ্য করতে না পেরে। আর মোবাইলের লাস্ট ইনকামিং কল যাচ্ছিল তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার সব তথ্য জানা যায়। আর এসব এসেছে ওই কদিনের পত্রিকায়। তার অফিসের কনস্পাইরেসিটা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। রাজন ভীতু প্রকৃতির ছিল, তাই সে সত্য উদ্ঘাটন হওয়া পর্যন্ত পরিস্থিতি ফেস করতে পারেনি। সে যেমনই থাকুক না কেন, সে আমার স্বামী ছিল। স্বামী, যে স্ত্রীকে তার কোনোদিন স্ত্রীকে ভালোবাসেনি, যার কাছে স্ত্রী শুধু সমাজের মুখ বন্ধ করা, সাজিয়ে রাখা শোপিস। তার সন্তান জন্মদান এবং লালন পালনের দায়িত্ব নিয়োজিত তো একজন। রাজন তোমায় কখনোই ভালোবাসেনি। স্বামীরা অমনই হয়, এভাবেই ভালোবাসে, ধীরকণ্ঠে বলল পারমিতা। সে যদি তোমাকে এতই ভালোবাসতো তবে তুমি কোনোদিন আমার ভালোবাসায় সাড়া দিতে না। মানুষ তখনই ভালোবাসা চায় যখন সে সেটার অভাব বোধ করে। তুমি আমার
প্রেমে পড়েছ, কারণ তুমি আমারই মতো ভালোবাসা না পেয়ে মনের অবচেতনে সেটাই খুঁজে ফিরেছিলে। আর স্বামী কেমন হয় বুঝতে চাইলে আমাকে বিয়ে করে নাও না। কথা দিচ্ছি পৃথিবীর সেরা স্বামীর একজন হয়ে দেখাবো। তোমাকে নিরাশ করব না কোনো দিন। তোমার স্বামী হতে চাই আমি, আর কারোকে যাতে কখনো স্বামী বলতে না পারো। চুপ করো অতনু, বলে দুই হাতে কান চেপে ধরল পারমিতা। অতনু থামলো না, সে একটানা বলে যেতে লাগলো, শুধু তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। কেউ কোনোদিন আমাদের ভালোবাসার মাঝে আসতে পারেনি আর পারবে না। একটা মৃত মানুষকেও তোমার এত হিংসা, তাকে নিয়ে বাজে কথা বলতেও মুখে বাজছে না। আমার মরে গেছে লোকটা, ছেড়ে দাও তাকে। হ্যাঁ হ্যাঁ, হিংসে করবো না কেন? সে তো মরে গিয়েও তোমার জীবন থেকে সরছে না। যে মানুষ জীবিত থাকতে ভালোবাসতে পারেনি, মরে যাওয়াতে দেখছি তার প্রতি তোমার প্রেম উতলে উঠছে। মরে গিয়ে কি সে যদি মহান হয়ে গিয়ে থাকে, তবে আমিও না হয় মরে যাই। এভাবে তিলে তিলে মরার চেয়ে সেই ভালো। তখন তুমি সত্যিকারে বিধবা হবে। পারমিতা কাঁদতে শুরু করলো। অতনু তার মুখটা দুহাত দিয়ে তুলে ধরে বলল, আমাদের কত স্মৃতি এ ঘরে, সেসব তুমি অস্বীকার করতে পারো? অতনু তার কণ্ঠার হাড় বেরিয়ে গেছে। সে লক্ষ্য করলো তার গলায় আঙ্গুল ছুঁয়ে বলল, কি হাল করেছ? নিজের শরীরের দিকে একটুও খেয়াল নেই। পারমিতা বলল, শরীরটা শেষ করে দিতে পারলেই বাঁচি, এর জন্যই তো সব হারালাম। রাজন তোমাকে এত ভালোবাসতো না যে তোমার শোকেও মরবে। মরছি তো রোজ আমি, তোমার নিষ্ঠুর বাক্যবান আর এই বিরহ বেদনায়, বলে দীর্ঘশ্বাস ছাড়ল অতনু। আমার ভালোবাসায় যে তুমি সুখী হয়েছ তা জানে তোমার শরীরের রোমে রোমে, শিরায় উপশিরায়। আমার স্পর্শ মেখে আমার থেকে দূরে গিয়ে কি করে থাকবে বলো তো? কেন আমাকে এভাবে কষ্ট দিয়ে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছ? এখন যখন আমাদের এক হতে আর কোনো বাধা নেই, তখন কেন তুমি নিজেই নিজেকে অতনু কথা শেষ করতে না করতে পারমিতা আর এক মুহূর্ত দেরি করল না সেখান থেকে বেরিয়ে যেতে। গোটা রাস্তা বেশ থমথমে মন নিয়ে যেন নিজেকে সামলে বাড়ি ফিরল পারমিতা। ঘরে ফিরে পোশাক না পাল্টে সে এক ছুটে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। যেন বহুক্ষণ মনে মেঘ জমেছিল আর এখন বর্ষা নামলো। বেশ কিছু সময় পর দরজা করার নাড়ার শব্দে তার মনে হলো যে এটা শুধু তার একার ঘর না, রিনির রুম। তাই এটা চট করে বাথরুমটাও তার। সে দ্রুত ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে বেরিয়ে এলো। কদিন এখান থেকে বুঝতে শুরু করেছে যে তার চিরতরে চলে আসাতে রিনি একছত্র নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘর আর তাই নিয়ে বৌদির সাথে হয়তো একটু মনমালিন্য চলছে। বৌদি তাকে ভদ্রতার খাতিরে কিছু না বললেও সে বেশ বুঝতে পারছে মেয়েরা একবার বাবার বাড়ি থেকে বের হলে এলে পুনরায় সে বড়জোর অতিথি হয়ে প্রবেশ করার অধিকার রাখে, কিন্তু চিরতরে আসতে পারে না বোধহয়। আর পারলেও তার সেই পূর্বের সম্মানটা বজায় রেখে চলতে পারে না। সে খুব ভেবে এক ভোরের ছাদে গিয়ে দাদাকে জানালো যে তার চাকরি হয়েছে চেন্নাইতে, দিন দুয়েকের মধ্যে গিয়ে হাজির দিতে হবে। দাদা অবাক বিস্ময়ে চেপে বলল, অত দূর একা গিয়ে থাকতে পারবে? সে বলল, খুব পারবো, দেখো আমার বরং ভালোই লাগবে। কি দরকার বলতো? তোর এখানে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধার কথা নেই, নতুন জায়গায় গেলে হয়তো মন পরিবর্তন হবে। দাদা আর বেশি কথা বাড়াতে চাইল না। খুব গম্ভীর হয়ে যেন সংসারের অন্তর্নিহিত রহস্যজাল ভেদ করার চেষ্টা করলো। পারমিতা টাকার বন্দোবস্ত করার জন্য নিজের দুলজোড়া বেচতে গিয়ে দেখলো অতনুর দেওয়া চেন লকেটটাও এখন বক্সে পড়ে আছে। দোকানি সেটা দেখে টাকা দিয়ে বলল, দিদি এটাও কি বেচবেন? একেবারে নতুন মনে হচ্ছে, বেশ ভালোও দাম পাবেন। পারমিতা তাড়াতাড়ি বক্স বন্ধ করে সেটা ব্যাগে রেখে বলল, যা দিয়েছি শুধু সেটার ব্যবস্থা করুন। তার মনে হলো যাবার আগে অতনুকে এটা ফিরিয়ে দেওয়া দরকার, আর তাই অফিসে অতনুর জন্য অপেক্ষা করছিল সে। কনফারেন্স রুমে মিটিং চলছে অতনুর। ঘণ্টা দেড়েক বসে থাকার পর অতনু মিটিং শেষে বেরোতে তাকে দেখতে পেয়ে ডেকে নিল। সে অতনুর কেবিনে যেতেই তাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমার থেকে দূরে দূরে বেশি দিন থাকতে পারবে না। পারমিতা তার বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে ব্যাগ থেকে বক্সটা বের করে দিতে বলল, এটা দিতে এসেছি। কী আছে এখানে? বলে অতনু বক্সটা খুলেই দেখে রাগে ফেটে পড়ল। আমার ভালোবাসাগুলো ফিরিয়ে দিবে কি করে বলো শুনি? পারমিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার গভীর মনোযোগ যেন কার্পেটে নিবন্ধ। সারা শরীরও মনে আমার স্মৃতিটুকু নিয়ে থাকতে পারবে আর এটা সাথে রাখতে পারবে না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ তাও জানি আমি। কাশী, গয়া, বৃন্দাবন, যেখানে যেতে চাও যাবে, কিন্তু যেতে হলে আমার সাথে।
বলে অতনু পারমিতার দিকে তাকিয়ে রইল। পারমিতা অস্বস্তির আর সীমা রইল না, তবু নিজেকে সামলে নিয়ে বলল, কেন? আমি অবলা অসহায় নারী তাই? না, ভালোবাসি তাই তোমাকে একা ছাড়তে পারবো না। অতনু, সমাজ বলতে যে কিছু আছে সেটা কি জানো? আমার ছেলে, তোমার মেয়ে, যদি পারো ওদের দিকটা ভেবো। সমাজ? আমার চেয়ে, আমাদের চেয়ে সমাজ তোমার কাছে বড়? আচ্ছা বলো তো, তুমি আমি ভালো না থাকলে সমাজের কি কিছু যায় আসবে? তাহলে আমরা সুখে থাকলে কেন সমাজে এত গা জ্বলবে? আমাদের ভালোবাসা, ভালো থাকা যে সমাজে সয় না, তাকে গ্রাহ্য করতে হবে বলতে পারো? খোকন জানতে পারলে জীবনে আর আমার মুখ দর্শন করবে না। খোকন, সে তো তোমায় ফেলে স্টেজে পড়তে চলে গেছে, সে খবর আমিও রাখিনি ভেবেছ? পারমিতা যেন ধরা পড়ে যাওয়ার খুব অসহায় বোধ করলো। তার সব প্রতিরোধ কি আজ এভাবে ভেঙে দিবে অতনু? আর মীরার কথা বলছো? তাহলে তার পাঠানো এই ভিডিও ক্লিপটা না হয় দেখেই বলো। নিজের মোবাইলে সেটটা পারমিতার দিকে বাড়িয়ে দেয় অতনু। বাপি, আমি জানি কিভাবে বলবো, কিন্তু তুমি সারা জীবন একা একা অনেক কষ্ট করেছো আমাদের সকলকে সুখে রাখার জন্য। পিসিরা, কাকারা, আমি, সবাই শুধু তোমার থেকে নিয়েই গেছি, আর যার যার জীবন গুছিয়ে তোমাকে এক প্রকার ভুলেই গেছি। আর যখন বিধাতা তোমায় নিজ থেকে ভালোবেসে কারোকে দিল, তাকে হয়তো হারিয়ে যেতে দিও না। আমি কবে, কখন, কিভাবে জানলাম, অত সব জানতে চেয়ে আর সময় নষ্ট করো না। আন্টিকে বুঝিয়ে নিজের করে নাও, আর উনি না বুঝতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই কল করবে। পারমিতা বিস্মিত হয়ে বলল, তোমার মেয়ে তোমার অনেক ভালোবাসে তাই না? সে বুঝেছে, কিন্তু খোকন কোনোদিন মানবে না। অতনু দেরি না করে মীরার নাম্বারে কল দিল। হ্যালো বাপি, পারমিতা আমার সামনে আছে, কথা বলো ওর সাথে। পারমিতার হাতে কলটা ধরিয়ে দিতেই, সে রিসিভারটা কানে নিতেই হ্যালো বলতেই শুনল, আন্টি, তুমি আমার কথা হয়তো বাপির থেকে শুনে থাকবে, তাই আর পরিচয় পর্বে গেলাম না। আমি তোমার ব্যাপারে সব জানি, আর বাপি যে তোমাকে কতখানি ভালোবাসে তার সাক্ষী হয়েছিলাম যতদিন বাপি এখানে ছিল তার প্রতিক্ষণ। আসলে কি জানো, আমাদের মনটা সবসময় বিধিনিষেধ মেনে তো চলতে পারে না, তাই কি দরকার তাকে অত জোর করে শাসন বারণ করবার? যখন তোমার ভালো থাকাতে কারো ক্ষতি হচ্ছে না, তখন তোমার কেন খারাপ থাকতে পারবে বলো? আমরা এ যুগের মেয়েরা একটু বেশি হয়তো নিজেদের কথা, নিজের কেরিয়ারের কথা, নিজের মর্জির কথা ভাবি, আর তাই বাবা মাদের বা কেন শুধু আমাদের কথা ভেবে ভেবে কষ্টে জীবন পার করবে? সুখে থাকার অধিকার সকলেরই আছে। তোমার জীবনের অনেকটা সময় দুঃখ কষ্টে পার করলে, বাকি সময়টা আর হেলায় হারাতে দিও না। বাপি আর তুমি সুখী হলে আমার চেয়ে বেশি সুখী কেউ হবে না। পারমিতা বলল, তুমি এ যুগের চিন্তাধারায় বড় হয়েছো তাই মানতে পারছো, কিন্তু আমার ছেলেটা, সেও বুঝবে একদিন। কিন্তু তুমি তার জন্য ভেবে নিজেকে কষ্ট দিও না। ফোন অতনুর হাতে ধরিয়ে দিয়ে পারমিতা যেন একটু সময় নিচ্ছিল নিজের কথা গুছিয়ে নেবার। অতনু হেসে বলল, আর কোনো সমস্যা খুঁজে পাচ্ছ না তাই না? সে বলল, বাবা, দাদা, বৌদি, ওদের কীভাবে বললো? তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি আত্মীয় স্বজন, মিনুর শ্বশুরবাড়ির লোকেরা, ঋণী, ওরা বা কী ভাববে? পাড়া প্রতিবেশী, অফিসের লোকজনের কথা বাদ পড়ে গেছে তোমার লিস্ট থেকে। অতনু যোগ দিল। পারমিতা যেন টেনশন এই এসি কেবিনে দাঁড়িয়ে থেকেও কপালে বিন্দু বিন্দু ঘাম চড়ছে। অতনু তাকে দুহাতে টেনে বসিয়ে নিচে বসিয়ে পারমিতার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, অত ভাবছো কেন? আমি তো আছি। আর সবার সব প্রশ্নের জবাব দেওয়াটা কি খুব জরুরি? জবাব শুধু তাদেরকে দেবে যারা আমাদের আপনজন। পারমিতা বলল, আমাকে একটু ভাবতে দাও। অতনু উঠে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আর ভাবাভাবির দরকার নেই, যা হবে তা ভালোর জন্য হবে। দুজন যদি দুজনের হাত শক্তভাবে ধরে থাকি, তবে আর কারো গঞ্জনা সইতে কষ্ট হবে না। এমনটা কি হয় কখনো বাস্তবে? বাস্তবতা যে বড় কঠিন জিনিস। তোমাকে, আমাকে, এই আমাদের নিয়েই সমাজ, আর আমরা না বদলালে সমাজ কোনোদিন বদলাবে না। সাহস করো সবার মুখোমুখি দাঁড়িয়ে সুখী জীবনের পথে পা বাড়ানোর জন্য। ট্র্যাজেড এডিটিং না হয় গল্প, উপন্যাস আর মুভিতেই থাকুক, আমাদের জীবনটা বরং তাই হোক না যা আমরা চাই। অমন ক্যারেক্টার হয়ে থাকার জন্য জীবনদশায় কষ্ট পেয়ে মহত্ব দেখানোর কোনো দরকার নেই। শুধু ভালো সার্টিফিকেট নিয়ে জীবনে ভালো থাকা যায় না। সবার দৃষ্টিতে ভালো হবার চেয়ে জীবনে সুখী হওয়াটা বেশি জরুরি। অতনি হাতটা আর একটু সামনে এগিয়ে দিয়ে বলে উঠল, এখন কি আরও ভাববে? পারমিতা দ্বিধা ভুলে হাতটা কোনো ক্রমে একটু বাড়িয়ে নিতে অতনু তা শক্তভাবে ধরল। তারা গাড়ি থেকে নেমে
রেজিস্ট্রার অফিসের সামনে এসে দাঁড়াতে মিহির আর শিশিরকে দেখতে পেল। মিহির বলল, দাদা সব বন্দোবস্ত করা শেষ, ভেতরে চলো। শিশির মুচকি এসে বলল, কোণে সাজতে পার্লারে যাবেন না উনি? অতনু তার কান ধরে বলল, তোর বদমাইশি ছোটাবো আমি, আগে রেজিস্ট্রেশনটা শেষ হোক। সিগনেচার দিতে অতনুর একটু দেরি হয় না, আর পারমিতা একটুখানি অপ্রস্তুত বোধ করলো। অতনুর দিকে তাকিয়ে চোখ পড়তেই যেন মনের সব ভয় কেটে গেল। মিহির বলল, তোমাকে তো আমি সেদিনে বৌদির আসনে বসিয়েছিলাম, যেদিন দেখেছি তোমার সামান্য হাত পড়ায় দাদার মন পুড়ে ছারখার। শিশির সাথে যোগ করে বুঝেছি তো আমি দাদার অশ্রু সজল চোখে ভালোবাসা দেখে। অতনু মারতে নিয়ে দৌড়ে পালিয়ে বাঁচল। আর তারপর সে কি হাসি! রেজিস্ট্রার অফিসে মিহির শিশির আগের থেকেই ছিল। বিয়ের ফর্মালিটি পূরণ করার পর তারা হাসি মুখে বিদায় নিল। কিছুদূর যাবার পর পারমিতা বলল, সত্যি সত্যি কাশিবাসী হতে পারবো তো আমার জন্য? অতনু হেসে বলল, ওটা না হয় বৃদ্ধ বয়সের জন্য তোলা থাক। এই তো বললে যেখানে যেতে চাই নিয়ে যাবে। পারমিতা কপট অভিমান দেখিয়ে বলল, বিয়ের পর হানিমুনে কাশি গেছি শুনলে লোকে কি বলবে বলো তো? পারমিতা আর না হেসে পারল না। অতনু মুগ্ধ নয়নে চেয়ে থেকে বলল, কতদিন পর হাসতে দেখলাম তোমায়, এই হাসি কোনোদিন স্নান হতে দিব না। পারমিতা অতনুর দিকে অপলক তাকিয়ে থেকে বলল, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? অতনু পারমিতার কাছে এসে কানে মুখ নিয়ে বলল, চলো তাহলে। কোথায়? আপাতত আমাদের বাড়িতে, আর তারপর তারপর হানিমুনে। আমারও তো কিছু স্বপ্ন ছিল নাকি? কী স্বপ্ন? পাহাড়ের চূড়ায় দেখব হোটেলের রুম থেকে, আর বাকিটা হানিমুনে।